আলাপচারিতায় আমাদের আজকের গল্প যখের ধন। রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। আমার বয়স তখন 14 কি 15। গ্রীষ্মের ছুটিতে আমার এক বন্ধু রাজুর সঙ্গে ওদের দেশের বাড়ি গুসকরায় বেড়াতে গেছি। গুসকরা স্টেশন থেকে ওদের বাড়ি মাইল 3 হাঁটা পথ। তখন কিউল প্যাসেঞ্জারে চেপে ওদের ওখানে যেতে হতো। আমরা হঠাৎই গেছি, না হলে গরুর গাড়ির ব্যবস্থা থাকতো। তা সে যাই হোক, দুই বন্ধুতে ট্রেন থেকে নেমে জোর কদমে পা চালিয়ে বেলা 12টার মধ্যে ওদের গ্রামে পৌঁছে গেলাম। রাজু ঠাকুরদা ঠাকুমা দুজনেই বেঁচে ছিলেন তখন। এরা আমার পরিচিত, কেননা দেশ থেকে মাঝে মধ্যে রাজুদের ওখানে এলে দেখা হতো। রাজুর সঙ্গে আমাকে দেখে দারুণ খুশি হলেন ওরা। আমরা যেতে ওইটুকু সময়ের মধ্যে পুকুর থেকে মাছ ধরিয়ে চমৎকার খাওয়ার ব্যবস্থা করলেন। ট্রেনের ক্লান্তি দূর করতে পুকুরে স্নান করে দুপুরে যখন নানা রকমের তরি তরকারি দিয়ে ভাত মাছ ইত্যাদি খেলাম, তখন তৃপ্তিতে মন প্রাণ ভরে উঠল। ওদের পুকুরের মাছের স্বাদ আমি জীবনেও ভুলব না। দুপুরে একটু বিশ্রামের পর সারাটা বিকেল ধরে গ্রামকে তোলপাড় করলাম আমরা। সন্ধ্যের সময় একটি বহুদিনের পুরানো জমিদারি বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালাম। বাড়িটা এখন পরিত্যক্ত, চারিদিক ভেঙে চুড়ে গেছে। বট অসত্য গজিয়ে সর্বত্র ফাটল ধরেছে বাড়িটার। বাড়ি তো নয়, যেন একটা প্রাসাদ। বাড়ির দিকে তাকিয়ে মনে হলো বাড়িটাকে আগাছা মুক্ত করে সারিয়ে তুললে এ বাড়িতে এখনো বসবাসের উপযোগী করা যায়। রাজুকে বললাম, এত বড় বাড়ি অথচ কোনো লোকজন নেই, ব্যাপারটা কি রে? রাজু বলল, এটা আসলে ভূতের বাড়ি। এ বাড়ির মালিক হালদার বাবুরা ভূতের উপদ্রবে টিকতে না পেরে এখানকার পাট চুকিয়ে কলকাতায় চলে গেছে। কতদিন আগে? জানি না, আমি জন্মাবারও আগে। সে কি, মাঝে মাঝে ওরা দেখতে আসে না বাড়িটা কি অবস্থায় আছে? কখনো কাউকে আসতে দেখিনি। শুনেছি ওদের বংশ লোপ পেয়েছে প্রায়। একজন মাত্র টিকে আছে, সে হলো এ বাড়ির মালিক রাঘব হালদারের নাতির একমাত্র সন্তান যুগল কিশোর। বেশি বয়সও নয় ছেলেটির, 8 কি 9। সেও এখন পিতৃহীন। মায়ের সঙ্গে ভবানীপুরে ওর মামার বাড়িতে আছে। তুই এ কথা কি করে জানলি? একমাত্র আমাদের গ্রামের কেশব পণ্ডিতই ওদের খবরাখবর রাখে। আমি বললাম, কাল সকালে দিনের আলোয় ওই বাড়িতে একবার ঢোকা যায় না? কেন যাবে না? আমরা তো মাঝে মধ্যে দল বেঁধে যাই। বাড়ির পিছন দিকে পুকুর বাগান, বাগানের গাছে কত ফুল ফোটে। তবে ভূতের ভয়ে বেশিক্ষণ থাকি না আমরা। ওখানে গেলে কেমন যেন গা ছমছম করে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসতেই আমরা ঘরে ফিরলাম। এরপর ওদের উঠোনে মাদুর পেতে সবাই মিলে গোল হয়ে বসে কতই কল্পনা করলাম। ওদের অনেক আত্মীয় স্বজন ও আশেপাশের বাড়ির অনেক ছেলেমেয়েও এসে জুটে গেল আমাদের সঙ্গে। অনেক রাত পর্যন্ত কত গল্প যে হলো তার ঠিক নেই। রাত্রে খাওয়া দাওয়ার পর শুতে গেলাম ওদের মাঠ কোঠার দোতলা ঘরে। সামনে বারান্দা, বারান্দা থেকে দূরের সেই পুরো বাড়িটাও দেখা যায়। অন্ধকারের জন্য কেমন যেন আবছা প্রেতপুরীর মতো মনে হলো বাড়িটাকে। ওই বাড়ির মধ্যে কি আছে জানি না, বাড়িটা দারুণভাবে আকর্ষণ করেছে আমাকে। কাল যতক্ষণ ওই বাড়ির ভিতরে ঢুকতে পারছি ততক্ষণ মনে আমার স্বস্তি আসবে না। পরদিন সকালে আমরা মাঠে মাঠে ঘুরলাম। ধান ক্ষেতের আল ধরে অনেক দূরে চলে গেলাম। একটু বেলায় ফিরে এসে আবার চললাম টোটো করতে। আমাদের দলে নীলো নামের একটি ছেলেও জুটে গেল। দারুণ সাহসীও। ওই পুরো বাড়ি দেখতে যাওয়ার কথা বলতেই লাফিয়ে উঠল, বলল, কি বিরাট বাড়ি, কত ঘর, আমি তো প্রায় যাই ওখানে। আমি বললাম, একা যাও, তোমার ভয় করে না? ভয় করবে কেন? সবাই তো ওটাকে ভূতের বাড়ি বলে। ওটা ভূতের বাড়ি তো, ভূত তো দিনের আলো সহ্য করতে পারে না, এই রাতে বের হয়। রাত্রির বেলা ওখানে কেউ যায় না, আমিও কখনো যাইনি। ধরো আমি যদি যেতে যাই? তাহলে অবশ্যই আমিও যেতে রাজি আছি। রাজু বলল, তোরা গেলে আমিও যাব। কবে যাবি? আগে দিনের আলোয় বাড়ির ভিতরটা ভালো করে দেখে আসি চল, তারপর মনে ধরলে তবেই যাব। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে সেই পরিত্যক্ত বাড়ির সামনে এসে দাঁড়ালাম।
মেন গেটের বিশাল দরজাটা ভেঙে কাত হয়ে আছে, তাই ভেতরে ঢুকতে অসুবিধে হলো না। বড় বড় জানলার অনেকগুলোই ভাঙা, তাইতে মোটা মোটা লোহার রডগুলো ভেতরে ঢোকার জন্য বেঁকিয়ে রেখেছে কেউ। নেলো বলল, আমরাই টেনে টুনে এরকম করেছি, আর দরজা তো সব বন্ধ, তালা দেওয়া। বাড়ির ভেতর ঢুকে মস্ত দালান। আগেকার দিনের চুন বাড়ির প্লাস্টার ঝরে পড়ছে সব। দেওয়ালে ঝুল ও মাকড়সার জাল, চারিদিকে ধুলোর আস্তরণ। প্রত্যেকটি ঘরে তালা দেওয়া, জানালার কোনোটি বন্ধ, কোনোটি আবার আধ খোলা। তারই ফাঁক দিয়ে ঘরে ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে। পুরানো দিনের দামি কাঠের খাট, আলমারি, ফেটে ফুটে যাওয়া ময়লা বিছানাপত্তর, দেয়ালের তৈলচিত্রগুলো বিবর্ণ মলিন। এ বাড়ির জঠরে এখনো কত মূল্যবান সম্পদ, অথচ নিয়ে যাওয়ার কেউ নেই, ভোগ করারও না। আমি রাজুকে বললাম, আচ্ছা, হালদার বংশের একমাত্র প্রদীপ ওই যুগল কিশোর না হয় ছোট, ওর মা তো ওকে নিয়ে এখানে এসে থাকতে পারে। পারে, তবে যেভাবে ওদের বংশের সকলের অপমৃত্যু হয়েছে, তাতে ওর মায়ের ধারণা ওই ছেলেকে এখানে নিয়ে এলে ও নাকি মরে যাবে। তাই? হ্যাঁ, সেই জন্যই আসে না। ওর মায়ের কাছে সম্পত্তি চেয়েও ছেলে বড়। এর উপরে আর কথা চলে না। আমরা গোটা বাড়ির সর্বত্র ঘুরে দেখতে দেখতে একসময় বাড়ির ছাদে উঠে এলাম। এখান থেকে বাগানটা ভালোভাবে দেখা যায়। বড় বড় বেশ কয়েকটি চাঁপা গাছ আছে বাগানে। তাছাড়া আম, জাম, কাঁঠালে বাগান ভর্তি। ফলও ধরেছে প্রায় সব গাছে। বললাম, তোদের এখানকার লোকজন, ছেলেমেয়েরা খুব ভালো তো, কেউ এসব চুরি করে না? রাজু বলল, কেন করবে? আমাদের অনেক গেরস্তেরই এমন অনেক গাছপালা আছে। নেলো বলল, তাছাড়া ভূতের ভয়ও আছে। এই বাগানের কোনো কিছু কেউ চুরি করলে তাকে যদি ভূতে ধরে, এমন অনেক গরিব লোক আছে যাদের কোনো গাছগাছালি নেই, তারাও কিছু নিতে আসে না এখানে। একবার ছিদাম নামের একজন লোক আম পাড়তে বাগানে ঢুকেছিল, তা গাছের ডাল ভেঙে এমন করলো যে কয়েকদিনের মধ্যে মরে গেল লোকটা। আমি ততক্ষণে কয়েকটা চাঁপা ফুল তুলে ফেলেছি। আমার হাতে চাঁপা ফুল দেখি রাজু বলল, সর্বনাশ করেছিস, ফেলেতে শিগগিরই। মনে মনে ক্ষমা চেয়ে নে। এই কটা ফুলের জন্য কি থেকে কি হয় তা কে জানে। আমি ভয় পেয়ে তাই করলাম। এরপর আমরা অনেকক্ষণ ও বাড়িতে থেকে ফিরে এলাম। বিকেলে গেলাম স্টেশন বাজারের দিকে। সন্ধ্যে পর্যন্ত ঘুরে আবার বাড়ি ফিরলাম। রাজুদের এই গ্রামটা আমার এত ভালো লেগে গেল যে এখান থেকে আর হাওড়ায় নিজের বাড়িতে ফিরতে ইচ্ছেই করলো না। রাজুদের এই গ্রাম বর্ধমান জেলায়। এরপর অজয় পার হলি বীরভূম। সে রাতে গরম মাংস ভাত খাওয়া হলো, কচি পাঁঠার মাংস। বেশ তৃপ্তি করেই খেলাম। তারপর শুতে গেলাম ওদের মাঠ কোঠার দোতলায়। মাটির ঘর, খড়ের ছাউনি, বেশ শীতলতম। চারিদিকে আম কাঁঠালের ছায়া। দিন মানেও তাই গরম এখানে টের পাওয়া যায় না। খাওয়া দাওয়ার পর শয্যা গ্রহণ করতেই নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো রাজু। আমার কিন্তু ঘুম এলো না। ঘুম না আসার কারণ, দুপুরে ঘুমোলেই আমার রাতের ঘুমের 12টা বেজে যায়। তাই শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম, আর মাঝে মাঝে উঠে এসে দেখতে লাগলাম সেই বাড়িটাকে। ওখানে কোনো ভৌতিক কাণ্ড কিছু চোখে পড়ে কিনা। কিন্তু না, আশা পূর্ণ হলো না। বাড়িটা অন্ধকারে প্রেতপুরীর মতোই থমথম করতে লাগলো। অনেক পরে একসময় অবশ্য একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো পাখির ডাকে। সবে ভোরের আলো একটু একটু করে ফুটে উঠেছে। আমি একটু হালকা হওয়ার জন্য একবার নিচে নেমে এলাম। তারপর আবার এসে বারান্দায় দাঁড়াতে দেখলাম 10-12 বছরের একটা ছোট ছেলে ওই পোড়ো বাড়ির ছাদে উঠে চাঁপা ফুল পাড়ছে। দেখেই ভয় কেটে গেল, আনন্দে উৎসাহে ভরে উঠল বুক। সঙ্গে সঙ্গে কাউকে কিছু না জানিয়ে দ্রুত এগিয়ে চললাম সেই বাড়ির দিকে। একসময় গিয়ে পৌঁছে হলাম। বাড়ির ঢোকার রাস্তা তো আমার জানা, তাই তত্তর করে উঠে গেলাম দোতলার ছাদে। আমাকে দেখেই চমকে উঠল ছেলেটি। বলল, তুমি আবার কোত্থেকে এলে? আমি আমার কথা বললাম। ছেলেটি বলল, তুমি কি ফুল নেবে? তুমি তুলে দিলে নেব। কাল আমি দুজন বন্ধুর সঙ্গে এখানে এসেও ছিলাম, ফুলও তুলেছিলাম। ওরা ভূতে ধরার ভয় দেখালো, তাই ফুলগুলো ফেলে দিলাম। ছেলেটি হেসে বলল, আমি তো রোজই ফুল তুলি, কই আমাকে তো ভূতে ধরে না। আচ্ছা, তুমি কখনো রাত্রিবেলায় বাড়িতে এসেছো? আমার দিন রাত বলে কিছুই নেই, ভয়ও নেই।
ইচ্ছে হলেই আসি। কাল আমি দূর থেকেও দেখেছি তোমাকে, তবে ওরা ছিল বলে কাছে আসেনি। তোমার বাড়ি কোথায়? এই তো এখানে, বাগানের ওইদিকে। ছেলেটি ফুল নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো, আমিও নামলাম। ও আমাকে বেশ খানিকটা এগিয়ে দিয়ে চলে গেল, আমিও ফিরে এলাম। আকাশ তখন অনেক ফর্সা হয়েছে। রাজু ঠাকুমা ঠাকুরদা বাড়ির আর সব লোকজনেরা সব উঠেছেন, শুধু রাজু তখনও ঘুমাচ্ছে। আমার হাতে চাঁপা ফুল দেখি ঠাকুরদা বললেন, আরে ফুল তুমি কোথায় পেলে? আমি আসল কথা চেপে গিয়ে বললাম, ওদিকে বেড়াতে গিয়েছিলাম, একজন দিল। এরপর বেলার রোদ উঠলে রাজুর সঙ্গে আবার গ্রাম ঘুরতে বেরোলাম। ভোরের ওই ব্যাপারটা চেপে গেলাম রাজুরও কাছে। কি দরকার সংস্কারাচ্ছন্ন মনোদের, হয়তো অন্য কিছু ভেবে বসবে। সারাটা দিন খেয়ে দিয়ে ঘুরে বেরিয়ে কাটালাম। যেহেতু গত রাতে ঘুম হয়নি, আজ তাই সন্ধে হতে না হতে ঘুমে ঢুলে আসতে লাগলো চোখ দুটো। রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই তেরেক ঘুম। মাঝরাতে ঘুম ভাঙতেই বারান্দায় এসে দাঁড়ালাম। দূরের সেই বাড়িটার দিকে তাকিয়ে রইলাম অলৌকিক কিছু দেখার প্রত্যাশায়। হঠাৎ নজরে পড়লো ছেলেটিকে। মনে হলো বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে ছেলেটি যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমি ছেলেটিকে দেখা মাত্র টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর দ্রুত পা চালিয়ে সেই বাড়ির কাছে যেতেই দেখি ছেলেটি আমার জন্যই দাঁড়িয়ে আছে। আমি যেতেই হাসি মুখে বলল, জানতাম তুমি আসবে। কি করে জানলে? তোমার চোখ দেখি আমি বুঝেছি। তারপর বলল, এসো আমার ঘরে এসো। বলে চাঁপা গাছগুলোর পাশ দিয়ে আমাকে নিয়ে গেল বাগানের শেষ প্রান্তে। সেখানে আর একটা ভাঙাচোরা পরিত্যক্ত বাড়ি ছিল। তারই এক জায়গায় একটা গোপন সুড়ঙ্গ মুখে এসে সে বলল, এরই নিচের তলে একটা ঘরে আমি থাকি। সে কি, এখানে কেন? আমাকে যে থাকতে হয়, মনে করো না এখন আমি এখানকার মালিক। আমি ছেলেটির সঙ্গে বেশ কয়েক ধাপ সিঁড়ি বেয়ে নিচে একটা অন্ধকার ঘুপচি ঘরে গিয়ে ঢুকলাম। একটি মাত্র মাটির প্রদীপ জ্বলছে সেই ঘরে, তাতে অন্ধকার সামান্য দূর হয়েছে। ছেলেটি বলল, এই ঘরের সন্ধান আমি ছাড়া কেউ জানে না। এই ঘরের চারিদিকে থরে থরে সোনা দানা, কত টাকা ঘোড়া ভর্তি রাখা আছে। এইসব হলো যক্ষের ধন, কেউ এতে হাত দিতে পারে না। যে হাত দেয় সেই মরে। অবশ্য হাত দেবেই বা কে? এখানে তো ঢুকতেই পারে না কেউ, শুধু আমি পারি। আমি অবাক বিস্ময়ে বললাম, তুমি কি করে পারো? কথা শুনে ভয় পাবে না তো তুমি? না। আমি তো যক্ষ। এই বাড়ির মালিক রাঘব হালদার আমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছিল। পাশের গ্রামে আমাদের বাড়ি। একদিন বিকেলে আমি যখন নদীর ধারে ঘুরছিলাম, রাঘব হালদার তখন আমাকে বললেন, ছেলেটি কি নাম রে তোর? আমি বললাম, আমার নাম মুকুল। রাঘব হালদার বলল, তুই কি হাড়ু চক্কর ছেলে? বললাম হ্যাঁ। উনি বললেন, ভালোই হয়েছে, আমি একটা বামনের ছেলে গিয়ে পেতে চাইছিলাম। আয় আমার সঙ্গে, তোকে অনেক মিষ্টি খাওয়াবো, অনেক কিছু দেব। রাঘব হালদার এখানকার জমিদার, তাই লোভে আমার চোখ দুটো চকচক করে উঠল। ওর সঙ্গে দু একজন লোকও ছিল, তারা আমাকে কোলে করে এখানে নিয়ে এলো। তারপর সন্ধে পর্যন্ত রেখে দিল লোকগুলো আমাকে। স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে কত পুজো আর্চা করলো। পুজো করলেন আমাদের গ্রামের মুকুল ভট্টাচার্য। উনি বললেন, তোর কি ভাগ্য রে, তুই আজ হালদার মহাশয় পুজো পাচ্ছিস, এই বিশাল সম্পত্তির মালিক হচ্ছিস, তোর মনুষ্য জন্ম সার্থক হলো আজ। যাই হোক, অনেক রাত ওদের পুজো শেষ হলে আমার খুব ভয় হতে লাগলো। ওদের কথাবার্তা শুনে মনে হলো ওরা আমাকে ঘরের মধ্যে রেখে চলে যাবে, আর আমাকে ঘরে থেকে যেতে হবে চিরটা কাল। আমি তখন শুরু করলাম কান্নাকাটি।
হালদার মশাই বললেন, আরে বোকা ছেলে, ভয় কি তোর? তুই এখন ঠাকুর। ঠাকুর যখন খায় তখন দরজা বন্ধ করে দিতে হয়। আমি ভাবলাম হবে বা খায়, হবেই বা। এরপর হালদার মশাই দরজার কাছে গিয়ে জোর হাতে আমাকে নমস্কার করে বললেন, আজ থেকে তুমি আমার এই অগাধ সম্পত্তির পাহারাদার। যতদিন না আমার কোনো যোগ্য উত্তরাধিকারী এখানে এসে পৌঁছায় ততদিন তুমি যখ হয়ে এইসব পাহারা দেবে। চিৎকার করে উঠলাম, না 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 না, আমি যোগ্য হতে পারবো না। তোমরা আমাকে মুক্তি দাও, আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে দাও, তোমাদের দুটি পায়ে পড়ি। ওরা আমার কান্নায় এতটুকুও বিচলিত হলো না। আমাকে বন্দি করে ঘরের দরজার মুখ আটক করে চলে গেল। আর আমি এই ঘরের ভেতর দম বন্ধ হয়ে মরে যোগ্য হয়ে এইসব পাহারা দিতে লাগলাম। দেখতে দেখতে কত বছর পার হয়ে গেল। ওরা নির্বংশ হলো। একজন নাকি এখনো আছে, সে না মরা পর্যন্ত আমার উদ্ধার নেই। ঘোরের মধ্যে বললাম, আচ্ছা ধরো যদি কখনো সম্পত্তির দাবিদার হয়ে এখানে সে আসে, তাহলে এই সব কিছুই তাকে ফিরিয়ে দিতে আমি বাধ্য। আচ্ছা ধরো যদি সে কখনো না আসে, তাহলে আমি নিজে যাকে যোগ্য মনে করব তাকেই দিয়ে যাব। আমি তোমাকেও দিতে পারি, নেবে তুমি? আমি বললাম, না ভাই, পরের সম্পত্তি নিয়ে বড় হওয়ার কোনো বাসনাই নেই, ও তুমি আর কাউকে দিও বরং। সে কি, এসব পরের সম্পত্তি হবে কেন? এই এখন আমার সম্পত্তি, যক্ষের ধন। না দিলে হালদার মশাইয়ের একমাত্র উত্তরাধিকারীও এই জিনিস পাবে না। আমি বললাম, তাহলেও এই সম্পত্তিতে আমি লোভ করি না। তার কারণ এই প্রভূত ধনরাশি হালদার মশাই সৎভাবে উপার্জন করে রেখেছিলেন কিনা তাও আমার জানা নেই। তাছাড়া তোমাকে তোমার বাবা মায়ের কাছ থেকে চুরি করে এনে যেভাবে দম বন্ধ করে মেরেছেন, তাতেও তার পাপের কোনো পরিসীমা নেই। অতএব পাপীর ধন কে নেয়? তোমার সর্বনাশ যেমন উনি করেছেন, তেমনি ওর সর্বনাশ হয়েছে। বংশই লোপাট হতে বসেছে প্রায়। বলতে গেলে সম্পত্তি ভোগ করারও কেউ নেই। আমার কথা শেষ হওয়া মাত্রই ছেলেটি কেমন চঞ্চল হয়ে উঠল। বলল, শোনো, তুমি এখনই চলে যাও, আমার মুক্তির সময় আসন্ন। কেননা এইমাত্র হালদার বংশের শেষ প্রদীপটি হঠাৎ করে নিভে গেল। ওকে সর্দি বসেছিল ছেলেটার, ভুল চিকিৎসায় মারা গেল ছেলেটি। বিদায় বন্ধু, বিদায়। আমি যেমন এসেছিলাম তেমনই চলে গেলাম। ওই বাড়ির চৌহদ্দির বাইরে যেতেই সেই যখের ধনের বাড়িটা ভেঙে পড়ল হুড়মুড় করে। রাত্রি শেষ হতে তখন অনেক দেরি। আমি পা টিপে টিপে এসে আবার শয্যা গ্রহণ করলাম। রাত্রের এই অলৌকিক অভিজ্ঞতার কথা কাউকেই বলিনি। পরদিন সকাল হতেই আমি জেদ ধরে আর ওখানে না থেকে কলকাতায় ফিরে এলাম।